বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের আগে, বেশ আগে, বহু আগে 2023 সালে আপনার বিএনপি কী কাজ করবে সরকারে গেলে ভবিষ্যতে, সেইখানে 31 দফা জন্ম দিয়েছিলেন এবং সাংবাদিক সম্মেলন করে অনেক গবেষণার মাধ্যমে 31 দফা এনেছিলেন, যেখানে ম্যাক্সিমাম দফাগুলো স্থানীয় সরকার পল্লী উন্নয়নের জন্য কাজ করবে। আমরা জানি বাংলাদেশ স্থানীয় সরকারের দেশ, গ্রাম 68,000 গ্রামের দেশ বাংলাদেশ। এখানে গ্রামের মানুষ যত উন্নত হবে দেশটা তত উন্নত হবে। বিএনপি ওই লক্ষ্য নিয়েই আগামী দিনে স্থানীয় সরকারের জন্য উন্নয়নমূলক কাজ করেছে, করে যাচ্ছে এবং করে যাবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয়ে বিএনপি বলেছে যে নারীর ক্ষমতায়ন স্থানীয় সরকারের একটা প্রধান লক্ষ্য। নারী বিভিন্ন সময় নারী শুধু সংসারে দিয়েই গেছে, কিছু করতে পারেনি। তো এবং এই যে পুরুষ শাসিত সমাজে নারীরা কিছু করতে পারে না অনেক সময় দেখে কিন্তু সংসারের তেমন উন্নয়ন হয় না। বিএনপির নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি চিন্তা করেছেন যে নারী যদি স্বাবলম্বী হন, নারীর যদি উন্নতি হয়, তাহলে কিন্তু সংসারটার উন্নতি এবং দেশের উন্নতি। সেই লক্ষ্যে উনি স্থানীয় সরকারে এবং শহরেও নারীদেরকে, বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা আসলে নারীদেরকে একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। 50 লক্ষ নারীকে প্রাথমিকভাবে মিনিমাম 5 বছর এই ফ্যামিলি কার্ড তাদেরকে অনুদান দিয়ে যাবে, একটা অ্যামাউন্ট, মানে সংসারের খরচ করার জন্য, সন্তান প্রতিপালন করার জন্য একটা মিনিমাম একটা অ্যামাউন্ট সেখানে থাকবে বা জিনিসপত্র থাকবে। সেই লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে নারীর ক্ষমতায়নের জন্য। পরবর্তীতে কৃষিপ্রধান দেশ বাংলাদেশ, এই কৃষিপ্রধান দেশে কৃষক কার্ডের ব্যবস্থাও বিএনপি করবে বলে চিন্তা করেছে এবং সেই লক্ষ্য নিয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশের এই সেমিনার সিম্পোজিয়ামে বিএনপি প্রকাশ করেছে ইতিমধ্যে এবং নির্বাচনী ইশতেহারের জন্য এই কাজগুলো হচ্ছে। এটার পরে আপনার বেকার ভাতা, বেকারদের জন্য বিএনপি কাজ করছে। কর্মসংস্থানের ব্যবস্থা মিনিমাম 1 কোটি বেকার মানুষের কর্মসংস্থান করবে বলে বিএনপি নিজের প্রত্যয় ব্যক্ত করেছে এবং আমরা জানি যে বিএনপি যে কথা দেয় সেই কথার মতো কাজ করে, অতীতেও করেছে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। সেইটা বিএনপির সমস্ত বাংলাদেশের মানুষের এই জন্য বিএনপির উপর আস্থা আছে। বিএনপি এই কাজগুলো স্থানীয় সরকার পল্লী উন্নয়নের কাজগুলো করতে চায়। এইখানে কৃষিকাজে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের জন্য বিভিন্ন লোনের ব্যবস্থা করা এবং প্রশিক্ষণ দেওয়া, কিভাবে কৃষিকাজ করলে বেশি ফলন পাওয়া যাবে, বাংলাদেশ স্বাবলম্বী হবে, সেই লক্ষ্যেও বিএনপি কাজ করবে। ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে তুলে বেকার সমস্যার সমাধান করা, হাঁস মুরগি গরু ছাগল প্রতিপালন করা, মাছ প্রতিপালন করা, এগুলো বিএনপির সেই উন্নয়নের মধ্যে রয়েছে। লম্বা লম্বা আপনার প্রজেক্টগুলো এখানে রয়েছে। সেই লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করবে এবং সেই সাথে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষ এবং যাকে দিয়ে এলাকার কাজ হবে, উন্নতি হবে, নারী পুরুষ ভেদে বিএনপি তাদেরকে মনোনয়ন দিয়ে আগামী দিনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করে যাবে বলে আমরা বিশ্বাস করি এবং বিএনপি সেই লক্ষ্য নিয়েই কথা বলেছে এবং কাজ করে যাচ্ছে। এটা অবশ্যই জাতীয় নির্বাচনের পরেই হবে বলে আমাদের ধারণা এবং বিএনপি সেই ধারণাটা পরিষ্কার করেছে ইতিমধ্যেই। তো আমরা মনে করি যে বিএনপি এই কাজগুলো যখন করবে, বিএনপি যখন প্রথম দিকে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, তখনই কিন্তু বিএনপি নিরক্ষরতা দূরীকরণের জন্য এবং নারী পুরুষ একযোগে কাজ না করলে দেশ যে অগ্রসর হতে পারবে না, সেই লক্ষ্য নিয়ে নারীকে কাজ করার জন্য ক্ষেত্র সৃষ্টি করে দিয়েছিল। আজকে সেই জায়গা থেকে ধারাবাহিকতায় বাংলাদেশের নারীরা অনেকটাই শিক্ষিত হয়েছে। আজকে প্রায় অর্ধেক নারী পুরুষের সমান লেখাপড়া করছে, পাশাপাশি নারীরা গার্মেন্টসে কাজ করছে, নারীরা বিদেশেও কাজ করছে। বিদেশে আমাদের সন্তানরা নারী পুরুষ মিলে, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। আগামী দিনে জনাব তারেক রহমান সাহেব এই লক্ষ্য নিয়ে কাজ করবেন
এবং আমাদের কাছে সেই নির্দেশনাটাই দেওয়া আছে। আগামী 12 তারিখের নির্বাচনে, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং বিএনপির এই কাজগুলো যাতে বিএনপি তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে এই কাজগুলো করে, সেই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আমরা বিশ্বাস করি আগামী দিনের 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ বিপুল ভোটে বিএনপি জয়যুক্ত হবে এবং আগামী সরকার গঠন করবে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়নে যাতে আগামী দিন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের উই হ্যাভ এ প্ল্যান, এই কাজটা আমরা করতে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন কর্মসংস্থান সৃষ্টি করার জন্য উনি কাজ করে যাবেন। বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষার মান উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন, ফ্যামিলি কার্ড, কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাত আমাদের প্রস্তাবে রয়েছে। আমরা প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানে এই পরিকল্পনাগুলো তুলে ধরছি। ইশতেহারে এর সবগুলোরই প্রতিফলন আপনারা পেয়ে যাবেন। আমাদের ইশতেহারের কাজ চলছে, খুব তাড়াতাড়ি আপনারা ইশতেহারের সাথে পরিচিত হবেন। ইশতেহার ঘোষণার সঙ্গে সঙ্গে এটার নির্বাচনী যথেষ্ট প্রচারণার উদ্যোগ বিএনপি নিয়েছে। প্রচারণার জন্য কাজ করছে একাধিক টিম। বিএনপি মনে করছে বড় ইশতেহার সাধারণ মানুষের কাছে পুরোপুরি পৌঁছায় না, অনেককে পড়েনও না। সেই লক্ষ্য নিয়ে আমরা লিফলেট আকারে ইশতেহারটাকে প্রকাশ করতে চাই। আমরা অনেকগুলো ওইটাকে ছোট ছোট ক্ষেত্র করে, ছোট ছোট করে পয়েন্ট করে আমরা এগুলো জনগণের সামনে উপস্থাপন করতে চাই। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030, তারেক রহমান সাহেবের 31 দফা সহ জুলাই সনদের আলোকে ইশতেহারটি প্রস্তুত করা হচ্ছে। আমরা এই লক্ষ্য নিয়ে আগামী দিনে আপনাদের ঘরে ঘরে দৌড়ে দৌড়ে আমরা যেতে চাই। আমাদের যে প্ল্যানগুলো আছে তার কিয়দংশ প্ল্যান আপনাদের সামনে আমরা ব্যক্ত করলাম। আমরা আরও প্ল্যানগুলো নিয়ে কাজ করব এবং আপনাদেরও যদি ওই ধরনের কোনো প্ল্যান থাকে আমাদের কাছে, আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে কাজ করতে। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আপনাদের সাথে কাজ করতে চাই আগামী 5 বছর ইনশাল্লাহ অবশ্যই। এবং সেই লক্ষ্য নিয়ে আপনারা আগামী 12 তারিখে আমাদের সাথে থাকবেন, ধানের শীষে ভোট দিবেন এবং ঠিকমতো ভোটটা আদায় করে সেই নির্বাচনের ভোট গণনা পর্যন্ত আপনারা সজাগ থাকবেন, অপেক্ষা করবেন এবং ফল নিয়ে আমরা ইনশাল্লাহ জনগণের জন্য উন্নয়নের লক্ষ্যে কাজ করব, এই অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম নাজমুল হাসান। আমি কাজ করছি একটি বেসরকারি প্রতিষ্ঠানে, গবেষক হিসেবে আছি। একই সঙ্গে আমি কর্পোরেট ট্রেনিংও কাজ করে থাকি। আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর স্থানীয় সরকারের নীতি উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা আশা করছি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোটে যদি বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করে, স্থানীয় সরকার যে শব্দটির আগে শক্তিশালী শব্দটি একরকম রেটরিক হিসাবে আসে বা আমরা বলি ক্লিশের মতো করে শোনায়, সেই শব্দটি যেন ক্লিশে না থাকে, সেটা যেন সত্যিকার অর্থেই শক্তিশালী স্থানীয় সরকার হয়, সেই মিনিংফুল জায়গাটা তৈরির আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানেও একটা কথা থেকে যায় যে বহু বছর ধরে বহু মানুষ এই ধরনের অঙ্গীকার করে এসেছেন যে শক্তিশালী স্থানীয় সরকার। আমি যেমনটি বললাম যে রেটরিকের মতো শোনায়, কিন্তু বাস্তবে বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো এখনও শক্তিশালী হয়নি বলেই আমরা জানি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দিন দিন আরও দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। বিগত 16 বছরে অগণতান্ত্রিক সরকার সেটিকে একেবারে নিষ্প্রাণ করে দিয়ে গেছেন। তো সেই জায়গায় স্থানীয় সরকারের স্ট্রাকচার আমরা জানি যে একটা কমিশন হয়েছে, অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ ডক্টর তোফায়েল আহমেদ, তিনি তার নেতৃত্বে একটা কমিশন গঠন হয়েছে, সেই কমিশন রিপোর্ট দিয়েছে। তো আমরা সামগ্রিকভাবে কমিশনের রিপোর্টের সঙ্গে নীতিগতভাবে একমত যে এই কমিশন যেভাবে স্থানীয় সরকারের পরিবর্তনগুলো আশা করেছে, যে পরিবর্তনগুলো তারা প্রত্যাশা করেছে, আমরা হয়তো ঠিক সেভাবেই যাব। এখন প্রশ্ন হলো পরিবর্তনগুলো, কিছু পরিবর্তন আছে বেশ বড়সড় পরিবর্তন, সেই পরিবর্তনগুলোর জন্য
জামায়াত ইসলামী এককভাবে নেতৃত্ব না দিয়ে সেটা যদি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হয়, তখন এই পরিবর্তনটা টেকসই হবে। আমরা চেষ্টা করব মৌলিক সংস্কারগুলো সাধন করার আগে জাতীয় সংসদে একটা প্রাণবন্ত আলোচনা করার মধ্য দিয়ে, সংসদীয় কমিটিগুলোকে কার্যকর করার মধ্য দিয়ে, নাগরিক সমাজের প্রতিনিধিকে সম্পৃক্ত করে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে, যারা অতীতে কাজ করে গেছেন স্থানীয় সরকারে তাদেরকে সম্পৃক্ত করে একটা একটা হেলদি কনসেনসাস তৈরি করার জন্য, একটা রিকনসিলিয়েশন বিটুইন গভর্নমেন্ট ফাংশনারিজ, যারা সিভিল ব্যুরোক্রেটস আমাদের আছেন, সিভিল সার্ভিসে যারা কাজ করছেন তাদের সঙ্গে, আমাদের পলিটিক্যাল লিডার্স যারা আছেন সব পার্টির তাদের সঙ্গে, এবং নির্বাচিত প্রতিনিধি যারা হবেন স্থানীয় সরকারে তাদের সঙ্গে একটা হেলদি রিকনসিলিয়েশন যেন তৈরি হয়। কথাটা এই কারণে বলছি যে স্থানীয় সরকারের 4টা এফ খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যে ফাংশন। আমরা জানি যে স্থানীয় সরকারে আপনারা যদি শুধু ইউনিয়ন পরিষদ চিন্তা করে দেখেন, দেখবেন যে তার তফসিলে 51টা কাজের তালিকা দেওয়া আছে। তো একটা ইউনিয়ন পরিষদে জনবল কি আছে? একজন নির্বাচিত চেয়ারম্যান, তাও তিনি ফুল এক্সিকিউটিভ না, নামমাত্র একটা সম্মানী ভাতা দেওয়া হয়। ফলে সাধারণত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বাররা এই কাজটাকে তারা একটা অপশনাল ডিউটি হিসাবে নিয়েছেন, কিন্তু এখানে দরকার ছিল একজন ফুল টাইম এক্সিকিউটিভের। তো জামায়াত ইসলামী চিন্তা করছে যে তারা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সবগুলো স্থানীয় সরকারে যেন একজন পূর্ণ এক্সিকিউটিভ থাকে, তাকে একটা সম্মানসূচক সম্মানী দিয়ে তাকে যেন এক্সিকিউটিভের মর্যাদা দিয়ে সেখানে বসানো যায় এবং তিনি যেন পূর্ণ সময় দেন। একটা ইউনিয়ন পরিষদ অনেক বড় প্রতিষ্ঠান, সেখানে খণ্ডকালীন সময় দিয়ে একটা প্রতিষ্ঠান চলতে পারে না। শুধুমাত্র ইউনিয়ন পরিষদে যিনি সচিব বা একজন কম্পিউটার সহযোগী দিয়ে একটা ইউনিয়ন পরিষদ, এবং ইউনিয়ন পরিষদে কিন্তু হাজার মানুষ না, কিছু কিছু ইউনিয়ন পরিষদ আছে লক্ষ মানুষ আছে, 4 লাখ 5 লাখ মানুষও আছে। এবং সেখানেও কিন্তু পরিবর্তনের সুপারিশগুলো এসছে যে সেখানে 9টা ওয়ার্ড, 9 জন মেম্বার কি করে 5 লাখ মানুষকে সার্ভিস দেবেন। ফলে সেখানে ওয়ার্ডগুলো বাড়ানোর কথা বলা হয়েছে। আমরা ইউনিয়ন ভেঙে অনেকগুলো ইউনিয়ন সৃষ্টি না করে আমরা যদি ওয়ার্ডগুলো বাড়াই, এটা কমিশন রিপোর্টে এসছে, আমরা সেই চেষ্টাটা করে যাব। তো আমরা যদি শুরুতে একটু স্ট্রাকচার নিয়ে কথা বলি, যে আমরা জানি বাংলাদেশে 3 স্তরের গ্রামীণ কাঠামো আছে, 2 স্তরের শহুরে কাঠামো আছে। গ্রামীণ কাঠামোতে আছে ইউনিয়ন পরিষদ, যেটা সবচেয়ে পুরনো, সবচেয়ে প্রাচীন এবং এখনও মানুষের দোরগোড়ায় টিকে আছে। তারপরে আছে উপজেলা পরিষদ, যেটা একবার শুরু হয়েছে, মাঝখানে আবার ছন্দপতন হয়েছে, পরে আবার শুরু হয়েছে। ফলে এই ধারাবাহিকতা যেন টিকে থাকে। আর আছে জেলা পরিষদ, যেটা সবচাইতে লিস্ট ফাংশনাল, সবচেয়ে কম কার্যকর একটা প্রতিষ্ঠান। আর আরবান কাঠামোতে আছে পৌরসভা এবং সিটি কর্পোরেশন। আমরা এই 5টা কাঠামো যেমন আছে তেমনই রাখতে চাই আপাতত, এবং আমাদের স্থানীয় সরকার কমিশন রিপোর্টও সেটাই বলেছে যে তারা এই কাঠামোটা যেমন আছে তেমনই রাখতে চান। তবে এটা নিয়ে গবেষণার সুযোগ আছে। আমাদের যারা এক্সপার্ট আছেন, যারা স্থানীয় সরকার নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন, তারা যদি কখনো একটা ভালো পরামর্শ নিয়ে আসেন যে না, এই কাঠামোগুলোর মধ্যে একটা পরিবর্তন আনা যায়, সেক্ষেত্রে একটা বিবেচনা অবশ্যই করা হবে। যেমন একটা বড় পরামর্শ এসছে যে এই 5টা আইনকে একত্র করে একটা স্থানীয় সরকার আইন করা যায় কিনা। সেখানে আমি বলবো যে বিষয়টি অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে, এবং যদি জাতীয় ঐক্যমত, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি হয়, আমাদের সিভিল সার্ভেন্টস যারা আছেন তাদের সঙ্গে যদি আমাদের একটা রিকনসিলিয়েশন, ঐক্যমতের সম্পর্ক সৃষ্টি হয়, সেক্ষেত্রে যে কোনো সংস্কার খুব সহজে এবং টেকসই প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব হবে। স্থানীয় সরকার নিয়ে আরেকটা বড় পরামর্শ প্রায় সবাই করে থাকেন, সেটি হলো স্থানীয় সরকার কমিশন গঠন করা। তো স্থানীয় সরকার কমিশন গঠন করতে গেলে যেই প্রশ্নটা অবধারিতভাবে আসে সেটা হলো, আমরা জানি যে আমাদের সরকারের পরিচালন ব্যয় অনেক বেশি, মানে এই সরকারের বাজেটের একটা বড় অংশ চলে যায় তার ব্যুরোক্রেটসদের বা সিভিল সার্ভেন্টদের বেতন ভাতা দিতে। তো স্থানীয় সরকার কমিশন যদি আমরা গঠন করি, তার মানে কি পরিচালন ব্যয় আরও বাড়লো, আরও নতুন কমিশনের সদস্য নিয়োগ থেকে শুরু করে একটা বড় একটা কাঠামো যুক্ত হলো। তো এই বিষয়টা আবার এটাকে শুধু এইভাবে দেখলে চলবে না, এর প্রাসঙ্গিক দিকটাও দেখতে হবে। কারণ যেহেতু প্রায় সবাই এই কথাটা বলছেন যে বাংলাদেশের স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করার জন্য, স্থানীয় সরকারগুলোকে ফাংশনাল করার জন্য একটা বডি থাকা দরকার।
সেটাকে বলা হচ্ছে স্থানীয় সরকার কমিশন। এটা স্থায়ী কমিশন, সংস্কার কমিশন না, একটা স্থানীয় সরকার কমিশন, যারা এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন, দেখভাল করবেন। এবং বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মতো করে একটা স্থানীয় সরকার সার্ভিস কমিশন গঠন করা, যারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানে যত নিয়োগ হয় সেই নিয়োগগুলো করবে। আমরা জানি যে বহু পৌরসভা আছে যেখানে তাদের কর্মী নেই, ইউনিয়ন পরিষদে তো নেই, কিন্তু অন্য জায়গায় নেই। তাহলে শুরুতে গেল আমরা কাঠামো নিয়ে কথা বললাম এবং বললাম যে ফাংশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে মানুষের প্রত্যাশা অনেক বেশি এই কারণে যে মানুষ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সবচেয়ে কাছে পায়। রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্কের ফার্স্ট কন্ট্যাক্ট পয়েন্টটাই হচ্ছে স্থানীয় সরকার, মানে রাষ্ট্র নাগরিকের কাছে পৌঁছায় স্থানীয় সরকারের মাধ্যমে। ফলে এই প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে রাখলে গোটা রাষ্ট্র দুর্বল হয়ে যায়, গণতন্ত্র দুর্বল হয়, সরকার দুর্বল হয়। তার মানে কি, স্থানীয় সরকারের কাছে আমাদের যে প্রত্যাশাগুলো আছে যে সে আমার নিবন্ধন করে দিবে, জন্ম মৃত্যু নিবন্ধন, জমির রেজিস্ট্রেশন করে দিবে, কর আদায় করবে, তারপরে পয় নিষ্কাশন করে দিবে, রাস্তাঘাট করে দিবে, স্কুল কলেজ হসপিটাল সব কিছু করে দিবে, এত প্রত্যাশা আমার তার কাছে, মানে হ্যাভিলি বার্ডেন্ড উইথ ফাংশনস উইদাউট ফাংশনারিজ অ্যান্ড ফান্ড, লেট এলোন ফ্রিডম। তো এই 4টা এফ নিয়ে আমরা কথা বলছি। তো প্রথমে আমরা যেটা দেখলাম যে প্রত্যাশাগুলি খুবই যৌক্তিক, যেহেতু নাগরিকের প্রথম যাওয়ার জায়গাটাই হচ্ছে স্থানীয় সরকার। ফলে এই প্রত্যাশা কমানোর কোনো সুযোগ নেই, মানে তার ফাংশনে কাটছাট করার কোনো সুযোগ নেই, বরং ফাংশন হয়তো আরও বাড়বে। তাহলে এই ফাংশনগুলো সে ডিল করবে কিভাবে, মানে এই ফাংশনগুলো সে কিভাবে পৌঁছাবে মানুষের কাছে, এই সার্ভিসগুলো কিভাবে প্রোভাইড করবে, তার তো ফাংশনারিজ লাগবে। আমরা জানি যে ইউনিয়ন পরিষদে তাদের কর্মকর্তা কর্মচারী ইউনিয়ন পরিষদে হস্তান্তর করার কথা রয়েছে, এটা আইনে আছে, ইউনিয়ন পরিষদ আইনের 63 ধারায়। তো সেখানে এটা এখন পর্যন্ত কার্যকর হয়নি। এখানেও বাংলাদেশ জামায়াত ইসলামের বক্তব্য হলো যে আমরা একটা পক্ষকে খুশি করতে গিয়ে আরেকটা পক্ষকে অসন্তুষ্ট করা, এই যে একটা দেশের মধ্যে একটা আনরেস্ট তৈরি করা, এইটা না করে আমরা যদি এটা বোঝাতে সক্ষম হই সব পক্ষকে যে দেখুন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আপনার আমার সকলের, এখানে কেউ কারো প্রতিপক্ষ নয়, এখানে কেউ কারো বৈরী নয়। ফলে ইউনিয়ন পরিষদের কাছে যেহেতু আমরা এতগুলি সার্ভিস প্রত্যাশা করি, তার তো লোকবল লাগবে, তার জনবল লাগবে, ফলে তাকে ফাংশনারিজগুলো দিতে হবে, অথবা তাকে এত পরিমাণ পর্যাপ্ত ফান্ড দিতে হবে যে ফান্ড দিয়ে সে নিজে এমপ্লয়ি রিক্রুট করতে পারে, তখন তার ফান্ডিংয়ের প্রশ্নটা আসবে। তার মানে হচ্ছে এই ফাংশনারিজের নিডটা পূরণ করতে হবে। এটা সরকার তার যেই কাঠামো আইনে যেই যাদেরকে হস্তান্তর করার কথা রয়েছে হয় তাদেরকে হস্তান্তর করবেন, নয়তো ইউনিয়ন পরিষদে উপজেলা পরিষদে পর্যাপ্ত ফান্ড আদায়, কর আদায় এবং কর খরচের ব্যবস্থা করবেন, যাতে করে সে নিজে কর্মচারী রিক্রুট করে নাগরিককে সেবা প্রদান করতে পারে। তো সেখানেই চলে আসে ফান্ডের প্রশ্নটা। শহরে কাঠামোগুলোতে ফান্ড মোটামুটি আছে, যদিও কমিশন রিপোর্টে প্রায় 100টা পৌরসভাকে বিলুপ্ত করার কথা বলা হয়েছে, সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে অবশ্যই দেখব। কিন্তু ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে কর আদায়টা হয় না। সাধারণত কর আদায় হয় না অনেকগুলো কারণ। একটা হলো কর আদায়ের সক্ষমতা নেই, আমাদের লোকবল নেই। আরেকটা হয় অনেক সময় আমাদের সম্মানিত চেয়ারম্যান বা মেম্বাররা তারা ভোটের মাঠে জনপ্রিয়তা পাওয়া না পাওয়ার চিন্তা করে অনেক সময় কর আদায় করতে চান না। কিন্তু কর তো আসলে আদায় করতে হবে না, নইলে তো আপনি সেবা দিতে পারবেন না। ফলে আমরা যেটা করতে পারি, একটা থার্ড পার্টি সোর্সিং করতে পারি, যেখানে আউটসোর্সিং করে একটা থার্ড কোনো কোম্পানিকে দিয়ে কিন্তু আপনি চাইলে ইউনিয়ন পরিষদের করগুলো আদায় করতে পারেন। তাতে করে কর আদায়ও বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং মেম্বার চেয়ারম্যান সাহেবরা যেটা ভয়ভীতি পান যে জনগণের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হবে, সেটাও হয়তো কৌশলে তারা এড়িয়ে যেতে পারবেন। তো আমরা চিন্তা করি, কারণ আমি যে শুরুতে যেমনটি বললাম যে ফাংশন কিন্তু কমানোর কোনো সুযোগ নেই, ফলে ফাংশন যেহেতু ঠিক রাখতে হচ্ছে, ফলে এই ফাংশন প্রতিপালন করার জন্য তাকে ফাংশনারিজ দিতে হচ্ছে, মানে কর্মকর্তা কর্মচারী দিতে হচ্ছে এবং ফান্ড দিতে হচ্ছে, এবং ফান্ডের সমস্যা সমাধান করতে হচ্ছে। ফাইনালি যেটা আসছে সেটা হলো ফ্রিডম। আমরা একটা বিষয় না বললেই নয়,
আমাদের দেশে একটা বড় বিতর্ক আছে যে এই যে পার্লামেন্টে নির্বাচন হচ্ছে, আমাদের এমপি মহোদয় যারা নির্বাচন, আমাদের দলেরও সবাই কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন। এটা হয়ে আসছে, এটা খুব স্বাভাবিক। কিন্তু বাস্তবে আইন প্রণেতা যারা হবেন তাদের কাজ আসলে আইন সভায় তারা আইন প্রণয়ন করবেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, হসপিটাল এটা স্থানীয় সরকারের করার কথা। সেখানেও কিন্তু জনপ্রতিনিধিরাই করবেন। কাজেই সংসদ সদস্য যারা তারাও জনপ্রতিনিধি, আবার উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান হবেন, পৌরসভার যিনি মেয়র হবেন, তা তিনিও কিন্তু জনপ্রতিনিধি। তারা অন্য একই দল থেকে হয়তো আরেকজন ওই দায়িত্বটা পালন করবেন। ফলে এখানে সংসদ সদস্যদের মনক্ষুণ্ণ হবার কিছু নেই, কারণ তাদের কাজটা আমি মনে করি যে আরও বেশি গুরুত্বপূর্ণ, যে তারা সংসদে বসে আইন নিয়ে তর্ক করছেন, বিতর্ক করছেন, আইন পাশ করছেন। সেই আইন বাস্তবায়ন করবে দেশের নির্বাহী বিভাগ, স্থানীয় সরকারও সে নির্বাহী বিভাগের অংশ। ফলে আমরা যদি এই বিযুক্তিটা করতে পারি যে পার্লামেন্টের যিনি মেম্বার থাকবেন তিনি উপজেলা পরিষদের অ্যাডভাইজার থাকবেন না, এটা যদি খুব স্পষ্ট করে আমরা ফয়সালা করতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশের স্থানীয় সরকারের শক্তিশালী হওয়ার পথে একটা বড় বাধা দূর হবে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যথেষ্ট মাত্রায় শক্তিশালী হবেন বলে আমরা বিশ্বাস করি। তাহলে আমরা যেটা বললাম যে আমরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শুধুমাত্র কথা বলার জন্য, আরেকটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, বাংলাদেশ জামায়াত ইসলামী খুব জোরালোভাবে একটি কথা তার ইশতেহারের মধ্যেও সে নিয়ে আসছে যে সে সিটি গভর্নমেন্ট। আমরা ঢাকা শহর এবং চট্টগ্রাম শহরের কথা যদি চিন্তা করি, যে প্রায় কোটি জনতা বাস করে, ঢাকায় 3 কোটির ওপরে এবং চট্টগ্রামে প্রায় 1.5 কোটি মানুষ বসবাস করে। একজন বা দুজন পৌরসভার সিটি মেয়র দিয়ে কোটি জনতাকে সেবা দেওয়া বা মনোযোগ দেওয়াটা একেবারে অসম্ভব। পৃথিবীর বড় শহরগুলোতে যেটা হয়ে থাকে সিটি গভর্নমেন্ট থাকে, সেটা যেটা হয় যে সিটি কর্পোরেশনের অধীনে অনেকগুলো ছোট ছোট সিটি কাউন্সিল থাকে। যেমন ঢাকা শহর সম্পর্কে যে সুপারিশটা এসছে যে ঢাকার যে দুটো উত্তর দক্ষিণ আছে এইটা একেবারেই থাকবে না। আমরা মনে আছে যে বিগত শেখ হাসিনা সরকার যখন এই কাজটি করেন তখন বহু মানুষ এই কাজটির বিপক্ষে ছিলেন। আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখেন ওই সময়ের পত্রিকাগুলো যে জরিপগুলো হয়েছিল, অধিকাংশ জরিপে ঢাকা সিটিকে বিভক্ত করার বিপক্ষে মানুষ রায় দিয়েছিল। আমার মনে আছে 80 থেকে 90% মানুষ বলেছিল ঢাকা সিটিকে দুভাগ করা যাবে না। তারপরেও সরকার খুব হঠকারীভাবে কাজটি করেছিলেন। ফলে এই কাজটিকে আমরা আবার এক জায়গায় নিয়ে আসতে চাই যে ঢাকা সিটি একটাই সিটি কর্পোরেশন হবে। ফলে একটা সিটির অধীনে যেটা হবে সেটা হলো যে ছোট ছোট 20টার মতো সিটি কাউন্সিল হবে, সেখানে আবার আলাদা মেয়র থাকবেন, তাদের অধীনে ওয়ার্ড থাকবে। সেই সিটি কাউন্সিলগুলো কর আদায় করবে, সেই করের একটা অংশ তারা নিজেরা খরচ করবে এবং আরেকটা অংশ তারা তাদের যে সেন্ট্রাল যে সিটি কর্পোরেশন সেখানে জমা দেবে। তাহলে সেন্ট্রাল সিটি কর্পোরেশনের কাজটা কী থাকবে? তার কাজ হলো সমন্বয় করা। কারণ আমরা দেখি যে ঢাকা শহরের সমন্বয়ের অভাবে মানুষের ভোগান্তি প্রচুর হয়। একজন রাস্তা করে গেছেন তো আরেকজন রাস্তা কেটে দিচ্ছেন। ফলে সরকারের যেই ইউটিলিটি সার্ভিস, গ্যাস আছে, আপনার বিদ্যুৎ বিভাগ আছে, ওয়াসা আছে, প্রত্যেকের সঙ্গে সমন্বয় করার একটা ক্ষমতা তার থাকতে হবে। ফলে সেই সমন্বয় করার ক্ষমতা দিয়েই সিটি কর্পোরেশনগুলো তৈরি করা হবে এবং তাদেরকে তদারকি করার একটি ক্ষমতা সিটি কর্পোরেশনের থাকবে। ফলে সিটি কর্পোরেশন একটা শক্তিশালী কাঠামো হবে এবং তার অধীনে ছোট ছোট সিটি কাউন্সিল হবে। প্রায় 20টার মতো কাউন্সিল ঢাকা শহরেই সম্ভব। আমাদের সংস্কার কমিশন 20টার মতো কাউন্সিলের সুপারিশ করেছেন এবং তার অধীনে ওয়ার্ড থাকবে। তখন একটা অর্থবহ সিটি কর্পোরেশন বা নাগরিক সেবার কাঠামো তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। ফলে সবটা মিলে আমরা যদি চিন্তা করি যে আমরা তাদের ফাংশনটাকে যেটা আমরা প্রত্যাশা করছি সেই ফাংশন আমরা তাদের কাছে চাই, কারণ নাগরিকের যাওয়ার জায়গাটা আসলে স্থানীয় সরকার, কারণ সরকারি আমলাদের কাছে নাগরিক যেতে পারে না। ফলে তারা তাদের কাছেই যাবেন এবং তাদের কাছে গিয়েই সেই সেবাটা পেতে চান। ফলে তাদের ফাংশন ঠিক রাখার জন্য ফাংশনারিজ ফান্ড এবং ফ্রিডম দিয়ে স্থানীয় সরকারকে সত্যিকার অর্থেই শক্তিশালী প্রতিষ্ঠানে গড়ে তোলা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শেখ ফজলুল করিম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করছে। সেখানে আমরা যে ইশতেহারটা ঘোষণা করছি সেই ইশতেহারের মূল প্রতিপাদ্য হলো জনপ্রত্যাশার বাংলাদেশ।
তো সেখানে আমাদের প্রথম যেটা সর্বত্র শরিয়া, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমরা আমাদের নির্বাচনী ইশতেহার সাজিয়েছি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থানীয় সরকার ও সমবায় বিভাগ, সেটা আমাদের গুরুত্বপূর্ণ বিভাগ। সেই বিভাগে আমাদের যেটা রয়েছে সেটা হলো যে প্রথম যে বিষয়টা সেটা হলো যে বাংলাদেশের স্থানীয় সরকারে যে বিদ্যমান আইনগুলো আছে, আইনগুলো খুবই চমৎকার। আমি নিজে পাবলিক আর্টের ছাত্র হিসেবে জানি খুবই চমৎকার আইনগুলো আছে, কিন্তু সমস্যাটা হলো আইনগুলো বাস্তবায়ন করা যাচ্ছে না। মূল কারণ হলো আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা, সেই রাজনৈতিক ব্যবস্থায় সরকারের সদিচ্ছার অভাব থাকে এবং এমপিরা সেখানে গিয়ে এক ধরনের প্রভাব বিস্তার করে। সেই কারণে স্থানীয় সরকারটাকে বিকেন্দ্রীকরণ করা যাচ্ছে না, এবং বিকেন্দ্রীকরণ করার জন্য যে আইনগত যে বিষয়গুলো আছে, ইসলামাবাদ বাংলাদেশ ক্ষমতায় গেলে সেই বিষয়গুলোকে আমরা সংশোধন করব। একই সাথে সাথে অনুশীলনের যে বাধাগুলো আছে সেই বাধাগুলো ইনশাল্লাহ আমরা দূর করার সর্বচেষ্টা করব। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে অনেকগুলো সেবা নাগরিককে প্রতিনিয়ত নাগরিককে সহজভাবে পেতে হয়, সেটা জন্ম নিবন্ধন থেকে শুরু করে যাবতীয় সেবা। বাংলাদেশের স্থানীয় সরকারের সাথে যারা কাজ করছেন তারা সবাই জানেন যে স্থানীয় সরকার একটা ছোটোখাটো দুর্নীতির হাবে পরিণত হয়েছে। একেবারে মানে জন্ম নিবন্ধনের সনদ আনতে গেলেও যে পরিমাণ দুর্নীতির শিকার হইতে হয়, হয়রানির শিকার হইতে হয়, সেটা একেবারে অবর্ণনীয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জায়গাটাতে আমরা মানে দূর করার চেষ্টা করব যে কারো যেন কোথাও কোনো সেবা পাইতে গিয়ে দুর্নীতির শিকার না হইতে হয় এবং হেনস্থার শিকার না হইতে হয়। আপনারা জানেন যে স্থানীয় সরকার যদি মানে সক্রিয় হয়, স্থানীয় সরকার যদি সাবলীল হয় এবং তার যদি কাজ স্বাধীনভাবে করতে পারে, তাহলে বাংলাদেশ ভালো জায়গায় চলে যাবে। কিন্তু বাংলাদেশে কখনোই স্থানীয় সরকারকে সক্রিয় হয়ে দেওয়া হয় নাই। স্থানীয় সরকারের একটা বড় জায়গা হলো সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনে সিটি গভর্নেন্স নামে একটা গভর্নেন্সের কথা বারংবার বলা হচ্ছে, কিন্তু কোনো সরকারই সিটি গভর্নেন্সে দেয় না। সিটি কর্পোরেশনের মেয়র তিনি নির্বাহী প্রধান, কিন্তু পানি, বিদ্যুৎ, যানজট ইত্যাদি এতগুলো বিভিন্ন বিভাগে বিভাজিত থাকে যে সেখানে আসলে মানে এক জায়গায় না কাজটা করা যায় না। তো আমরা যদি ইসলামী বাংলাদেশ ক্ষমতায় যাই, আমরা প্রত্যেকটা সিটি কর্পোরেশনে আমরা সিটি গভর্নেন্সটাকে আমরা তৈরি করব। আর একটা বিষয় যেটা বাংলাদেশের শহর নির্ভর হয়ে পড়ছে, ঢাকা বসবাসে অযোগ্য শহরে পরিণত হয়েছে, গ্রাম থেকে মানুষ শহরে আসছে, কিন্তু গ্রামগুলো খালি হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের অন্যতম একটা প্রতিশ্রুতি হলো ইসলামী বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা গ্রাম শহর সবগুলোকে নাগরিক সেবায় একই মানে উন্নত করে ফেলবো। যেমন চিকিৎসা, শিক্ষা, এই বিষয়গুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো গ্রামে এবং শহরে একসাথে যাবে। ফলে আমাদের স্থানীয় সরকার সংক্রান্ত যেই প্রস্তাবনাটা, এটা শুধু বিদ্যমান যে কাঠামোটা আছে সেই কাঠামোটাকে না ধরে আমরা সামগ্রিক হলিস্টিক চিন্তা করেছি। সেই চিন্তা থেকে আমাদের এটা সাজানো হয়েছে, যেখানে মূল কথা হলো দুর্নীতিটা দূর হবে, বিদ্যমান যে আইনগুলো আছে আইনগুলো বাস্তবায়নে সব ধরনের বাধাগুলো দূর করা হবে এবং স্থানীয় সরকারকে সক্রিয় করার জন্য, স্বাধীন করার জন্য রাজনৈতিক সদিচ্ছার পূর্ণটা প্রয়োগ করা হবে এবং সিটি কর্পোরেশনের জন্য আমরা সিটি গভর্নেন্সটা আমরা গঠন করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।